আপনি কি জানেন কেন বিশ্বের 1% ধনী ব্যক্তি এবং বাকি 99% দরিদ্র? দরিদ্র ও ধনী মানুষদের মধ্যে এত বড় পার্থক্য কেন? কারণ তাদের মানসিকতা এবং অর্থ পরিচালনার নীতিতে অনেক ফারাক। বুদ্ধিদীপ্ত কাজ এবং কঠোর পরিশ্রম নিঃসন্দেহে তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে, কিন্তু অর্থ পরিচালনার শিল্পে দক্ষতা অর্জন করা এবং অর্থের ক্ষেত্রে তোমার মানসিকতাকে পরিবর্তন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ মনে করে তারা যা করছে তা সঠিক, কিন্তু অনেক সময় তারা বুঝে উঠতে পারে না যে তাদের পদক্ষেপগুলো আসলে তাদের জন্য কতটা উপযোগী। যেমন ধনী ব্যক্তিরা সুযোগ কেনেন যেখানে দরিদ্ররা বিনোদনে টাকা খরচ করে, ধনীরা দক্ষতা অর্জন করে, দরিদ্ররা তার বদলে আরাম খোঁজে। ধনীরা সময় কেনে, দরিদ্ররা তাদের সময় বিক্রি করে। ধনীরা বিনিয়োগ করে, দরিদ্ররা তাদের সাময়িক আরামের পিছনে খরচ করে। এই ভিডিওতে আমরা সম্পদশালী হওয়া এবং ধনী থাকার গোপন নীতিগুলি আলোচনা করতে চলছি। চলো এক প্রাচীন সন্ন্যাসীর গল্প থেকে এই নীতিগুলিকে বোঝার চেষ্টা করি। সম্পদের গোপন নীতি। এক ঘন বন, শান্ত পরিবেশে এবং নদীর তীরে নির্মিত একটি ছোট্ট কুটিরে একজন বৃদ্ধ সন্ন্যাসী বাস করতেন। সন্ন্যাস গ্রহণের আগে তিনি ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ব্যবসায় অসাধারণ সাফল্য অর্জনের পর তিনি তার জীবনের শেষ বছরগুলি ঈশ্বরের আত্মজ্ঞান এবং সমাজ সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। এই জন্য তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেন এবং সন্ন্যাসী হয়ে শহরের বাইরে এক ছোট্ট বনে সাধারণ জীবনযাপন শুরু করেন। এক সকালে যখন তিনি চোখ বন্ধ করে কুড়ে ঘুরে বসেছিলেন, এক যুবক হাঁপাতে হাঁপাতে তার কাছে এগিয়ে এলো। তার অবস্থা ছিল করুণ, ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ আর চোখে অস্থিরতা। যুবকটি বলল, গুরুদেব, আমি আমার গ্রামের সবচেয়ে দরিদ্র ব্যক্তি। আমি যতই কঠোর পরিশ্রম করি না কেন, টাকা আমার হাতে থাকে না। যা কিছু আয় করি সবই খরচ হয়ে যায়। প্রতি মাসের শেষে আমার অবস্থা একই থাকে, কোনো সঞ্চয় নেই, কোনো অগ্রগতি নেই। আমার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। দয়া করে আমাকে এমন একটি পথ দেখান যাতে আমি ধনী হতে পারি। সন্ন্যাসী তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে বসার ইঙ্গিত করে বললেন, পুত্র, সম্পদ কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না, সঠিক নীতির প্রতি আনুগত থেকেই আসে। আমি তোমাকে সেই নিয়মগুলি বলবো যা আমাকে শহরের সবচেয়ে একসময় ধনী ব্যক্তি করে তুলেছিল। মনোযোগ দিয়ে শোনো। প্রথম নিয়ম, অর্থ সঞ্চয় করা। বেশিরভাগ মানুষ মনে করে ধনী হওয়ার রহস্য হলো যত দ্রুত সম্ভব প্রচুর অর্থ উপার্জন করা। তারা প্রায়শই বলে, যদি আমি আরো বেশি টাকা রোজগার করতাম তাহলে আমি আরো ধনী হতে পারতাম। আপনি হয়তো অনেকবার এমন কথা শুনেছেন, কিন্তু সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন না, সে কি অনেক টাকা সঞ্চয় করতে পারে? সম্ভবত উত্তর হবে না। কারণ সত্য হলো, একজন ব্যক্তি যত বেশি আয় করে তার খরচ ততই বেশি বেড়ে যায়। প্রতিটি মানুষের জীবন একই রকম। সে কাজ করে, টাকা আয় করে, খরচ করে, তারপর আবার কাজ করে, টাকা আয় করে, আবার খরচ করে। বেশিরভাগ মানুষ কঠোর পরিশ্রম করলেও তাদের সঞ্চয় শূন্য। যে কোনো মানুষ ধনী হতে পারে, একমাত্র শর্ত হলো সে পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী সঞ্চয় করবে। সঞ্চয় নীতিটি বলে যে আমাদের প্রতি মাসে অন্তত আয়ের 10% সঞ্চয় করা উচিত। তোমার আয় 5,000 টাকা হোক বা 5 লক্ষ টাকা, আমাদের সঞ্চয় করতে হবে। যারা সঞ্চয় করে না তারা অজুহাত দেখায় যে তাদের আয় কেবল জীবনযাত্রায় খরচ মেটাতেই চলে যায়, তাদের কথা শুনবে না। প্রায়শই দেখা যায় একজন ব্যক্তির যত বেশি টাকা হয় তার ঋণ তত বাড়ে। কারণ একজন ব্যক্তি যত বেশি উপার্জন করতে শুরু করে সে তার চেয়ে বেশি খরচ করা শুরু করে, যার কারণে ঋণ ও ধার বৃদ্ধি পায়। আর এই কারণে সে দিনরাত পরিশ্রম করে, ঋণ পরিশোধ করে। অতিরিক্ত কাজের চাপ তাকে খিটখিটে করে তোলে, যা তাদের সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ঋণ একজন মানুষকে দাস করে তোলে। এই কারণে টাকা আমাদের অসৎ ইচ্ছা পূরণ করার জন্য নয়, বরং আমাদের চাহিদা পূরণের জন্য ব্যবহার করা উচিত। যেদিন থেকে আমরা টাকা সঞ্চয়ের নিয়ম মেনে চলতে শুরু করব, সেদিন থেকে ধনী হওয়ার প্রথম ধাপ শুরু হবে। প্রতি মাসে তোমার আয়ের 10% সঞ্চয় করা ঠিক ছোট ছোট বীজ রোপণ করার মতো, যা থেকে সম্পদের বৃক্ষ জন্মাবে। কিন্তু মনে রাখবে, মানুষ নিজেই এই গাছের শত্রু। যদি তোমার
আত্মনিয়ন্ত্রণ এবং আত্মশৃঙ্খলা না থাকে, তাহলে তুমি তোমার সম্পদের বীজ হারাবে। গাছ হওয়ার আগেই তা নষ্ট হয়ে যাবে, কারণ পুরো পৃথিবী তোমার টাকা কেড়ে নিতে চায়। যদি তুমি প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ অসাধারণ হবে। দ্বিতীয় নিয়ম, অর্থের অপব্যবহার এড়িয়ে চলো। প্রথম নিয়মটি তোমাকে শিখিয়েছে কিভাবে টাকা সঞ্চয় করতে হয়। এখন তুমি শিখবে কিভাবে তোমার টাকা ব্যবহার করতে হয়, কিভাবে এর সৎ ব্যবহার করা যায়। যখন আমরা ধনী হওয়ার চেষ্টা করি এবং সচেতনভাবে অর্থ সঞ্চয় করা শুরু করি, তখন ভয় আমাদের উপর প্রভাব বিস্তার করে। তখন আমরা সেই সুন্দর জিনিসগুলির প্রতি লোভী হয়ে পড়ি যা টাকা দিয়ে অর্জন করা যায়। আমরা আমাদের বন্ধু, আত্মীয় এবং প্রতিবেশীদের সেই জিনিসগুলি কিনতে দেখে এবং আমরা ভাবতে শুরু করি যে এভাবেই টাকা খরচ করা উচিত। আমরাও সুন্দর এবং দামি জিনিস কিনি যাতে বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের দেখাতে পারি। বেশিরভাগ মানুষ ভান এবং লোভের এই মায়া ফাঁদে আটকে যায় এবং তাদের সঞ্চিত অর্থ নষ্ট করে ফেলে। সামান্য আরাম এবং মিথ্যা ভান দিয়ে তারা তাদের সম্পদের বীজ নষ্ট করে ফেলে। ধনী হতে হলে শুধু সঞ্চয়ই যথেষ্ট নয়, এটিকে রক্ষা এবং উন্নত করা প্রয়োজন। ধনী মানসিকতার একজন মানুষ অর্থের সৎ ব্যবহার করে, অর্থাৎ তা বিনিয়োগ করে। যখন একজন মূর্খ ব্যক্তি বিলাসিতা কেনার জন্য অর্থ নষ্ট করে, তখন তুমি তোমার সম্পদের বীজ রোপণ করো। দামি জিনিস কেনা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তোমার পছন্দের জীবনযাপন করা, এগুলি ভালো কথা, কিন্তু তোমার সারা বছরের সঞ্চয় এক ঝটকায় উড়িয়ে দেওয়া ভালো জিনিস নয়। বেশিরভাগ মানুষই কেবল কিছু মুহূর্তের সুখের জন্য তাদের সম্পদের প্রাসাদ ধ্বংস করে এবং তাদের ধনী হওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। তৃতীয় নিয়ম, সঠিক বিনিয়োগ করা। বিনিয়োগ শব্দটি শুনে ভীতিকর মনে হতে পারে, যেন একটি ভূত যা আমাদের টাকা গিলে ফেলবে, কিন্তু এমন কিছুই নেই। আমরা যে টাকা সঞ্চয় করি, যদি সেই টাকা বিনিয়োগ না করি, তাহলে সেই টাকা কিভাবে আমাদের আরো টাকা আয় করবে? ধনী হওয়ার নিয়ম হলো তোমার টাকা কাজে লাগাও, তারপর সেখান থেকে অর্জিত মুনাফা কাজে লাগাও, তারপর সেই টাকা অনেক টাকা হয়ে যাবে। যেমন জল, সার এবং সূর্যের আলো ছাড়া গাছ মারা যায়, তেমনি আমাদের টাকাও মারা যায় যদি এটি সঠিক জায়গায় বিনিয়োগ না করা যায়। সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এর মূল্যও কমে যায়। তবে বিনিয়োগের সময় ছোট একটি জিনিস মনে রাখবে যে তুমি তোমার বিনিয়োগের উপর কত রিটার্ন পাবে। যদি তোমার বিনিয়োগের হার মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম হয়, তবে সেই বিনিয়োগ সঠিক নয়। বিনিয়োগের প্রকৃত অর্থ হল মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি লাভ করা। তুমি এমন জায়গায় বিনিয়োগ করতে পারো যেখানে তুমি নিরাপত্তার সাথে আরো সুবিধা পাবে। ধনী হতে এইদিকে বিনিয়োগ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু বিনিয়োগের নামে টাকা তোলার জন্য চতুর এবং দ্রুত লোকদের কাছ থেকে সাবধান থাকো। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে ধনী হওয়ার অর্থ হলো উচ্চ আয় থাকা। তারা মনে করে যে যদি তারা বেশি বেতন পায় তাহলে তারা ধনী, কিন্তু মানুষ বোঝে না যে এটি আয়ের ধারা নয়, বরং যে কোনো ব্যক্তির সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমেই ধনী হতে পারে। চতুর্থ নিয়ম, অর্থের হিসাব রাখা। আমাদের টাকার হিসাব রাখা কিপটেমি নয়, বরং এটি বুদ্ধিমানের কাজ। আমাদের জানা দরকার যে আমাদের টাকা কোথায় যাচ্ছে এবং আমরা কোথায় অপচয় করছি। ধনী হতে হলে আমাদের খরচ নিয়ন্ত্রণ এবং সঠিক হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো কাউকে বলতে শুনেছো, প্রতি মাসে আমার টাকা আসে, কিন্তু কোথায় যায় আমি কিছুই জানতে পারছি না। আসলে এমন মানুষের খরচের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যখন টাকা ফুরিয়ে যায়, তখন বন্ধু এবং প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করে এবং তারা মনে করে যে পরের মাসে তারা তা শোধ করবে। আমি তোমাকে একটি কথা বলি, ঋণ আমাদের দারিদ্রতার দিকে নিয়ে যায়। ধনী হওয়া যদি পাহাড়ের চূড়ায় ওঠার মতো হয়, তাহলে ঋণ খাদে ফেলে দেওয়ার মতো। কিন্তু ঋণ দুই প্রকার হয়, ভালো ঋণ এবং খারাপ ঋণ। খারাপ ঋণ হলো যা আমরা বিনোদন এবং বিলাসিতা কেনার জন্য নিই, আর ভালো ঋণ হলো যা ভবিষ্যতে আমাদের আয় দেবে। ঋণ হলো শয়তান এবং এটি কখনো কারো কাছ থেকে ধার করা উচিত নয়। টাকার হিসাব রাখতে কঠোর পরিশ্রম লাগে, মস্তিষ্কের উপর চাপ পড়ে, মাঝে মাঝে এটি মানসিক চাপের কারণও হয়ে ওঠে। কিন্তু এত কিছুর পরেও আমাদের আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হবে। পঞ্চম নিয়ম, ধনীদের দৈনন্দিন রুটিন।
আজ ধনী ব্যক্তিরা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করছে। তারা খুব ভোরে কাজ শুরু করে এবং গভীর রাত পর্যন্ত কাজ করে। তারা দৈর্ঘ্য ছুটি নেয় না, তারা অনর্থক গসিপে লিপ্ত হয় না, তারা অতীতের ভুলের জন্য নিজেদের দোষারোপ করে না। তারা অকোচ মানুষ এবং অকোচ জিনিস থেকে দূরে থাকে এবং তাদের সময় ও শক্তির সৎ ব্যবহার করে। যদি তুমি সত্যি ধনী হতে চাও তাহলে তোমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং দৃঢ় সংকল্প থাকতে হবে। তুমি তোমার কাজ এবং লক্ষ্য সম্পর্কে কতটা সিরিয়াস এবং কতটা নিবেদিত প্রাণ, এটি একটি সহজ প্রশ্ন, কিন্তু এটি একজন মানুষকে অসাধারণ করে তোলে। যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে ঘড়ির দিকে তাকিয়ে কাজ করা উচিত নয়। যদি তুমি অন্যদের থেকে আলাদা হতে চাও এবং এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে তাদের দ্বিগুণ পরিশ্রম করতে হবে। যদি তুমি দীর্ঘ সময় ধরে কাজ করতে এবং সঠিক কাজে তোমার শক্তি ব্যয় করতে প্রস্তুত থাকো তাহলে তোমার সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। তুমি রাতারাতি এবং প্রথম প্রচেষ্টাতেই সফল হবে না। তুমি তোমার প্রচেষ্টায় ব্যর্থ হতে পারো, দ্বিতীয় তৃতীয় টানা ব্যর্থতা সত্ত্বেও, কিন্তু সফলতা না আসা পর্যন্ত তোমাকে এই ঝুঁকি নিতেই হবে। ষষ্ঠ নিয়ম, সম্পদ কেনো। অধিকাংশ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু আমরা বুঝতে ব্যর্থ হই যে আসল বিষয়টা হলো তুমি কত টাকা আয় করো তা নয়, বরং তুমি কত টাকা রাখতে পারো। আমরা সবাই দরিদ্র মানুষের গল্প শুনেছি যারা হঠাৎ ধনী হয়ে যায়, কিন্তু কিছু সময় পরে তারা আবার দরিদ্র হয়ে পড়ে। এরা কাকতালীয়ভাবে অনেক টাকা পায়, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই তারা যেখানে থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসে। আর এর কারণ হলো তারা ধনীদের এই নিয়ম সম্পর্কে জানেনই না, যা বলে যে একজন সর্বদা সম্পদ কেনা উচিত, দায় নয়। এটি খুব সহজ শোনাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই নিয়মের শক্তি জানে না। বেশিরভাগ মানুষ টাকার সমস্যায় জড়িয়ে পড়ে কারণ তারা সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য জানে না। ধনী ব্যক্তিরা সম্পদ সঞ্চয় করে, দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর ঋণ জমা হয়। আর মজার ব্যাপার হলো সেই মানুষগুলোকে দেখে মনে হয় তারা সম্পদ জমাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোনো বস্তু সম্পদ হতে পারে আর কোনটি দায়? আমরা কিভাবে জানবো? উত্তরটা খুব সহজ। সম্পদ হলো যা আমাদের পকেটে টাকা রাখে, আর দায় হলো যা আমাদের পকেট থেকে টাকা বের করে। ধনী হতে হলে শুধু এই দুটো শব্দ বুঝতে হবে, কিন্তু 90% পরিবারের টাকার গল্প এমন যে তারা ধনী হওয়ার জন্য বৃদ্ধ বয়স পর্যন্ত কঠোর পরিশ্রম করে চলে, কিন্তু তবু তারা ধনী হতে পারে না। এর কারণ এই নয় যে তারা টাকা আয় করে না, আসল কারণ হলো তারা সারা জীবন সম্পদের পরিবর্তে দায় কিনতে থাকে। সপ্তম নিয়ম, সমৃদ্ধির অভ্যাস। সফল ব্যক্তিদের সাথে অসফল ব্যক্তিদের তুলনা করার জন্য তোমার মস্তিষ্ক ব্যবহার করো। তুমিও তাই করতে পারো। তোমার অলসতা ত্যাগ করো, গড়িমসি এবং সময় অপচয়ের অভ্যাস ত্যাগ করো। তোমার মনের মধ্যে কি ধরনের চিন্তা আসে, তোমার মনে বেশিরভাগ সময় কি চলতে থাকে, বুঝতে পারো যে তোমার চিন্তা ভাবনাই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। তুমি কেবল সেই জিনিসগুলোকেই আকর্ষণ করবে যা তুমি বেশিরভাগ সময় ভাববে। যেমন যদি তুমি বেশিরভাগ সময় টাকার সাফল্য নিয়ে ব্যস্ত থাকো, যদি তুমি এটি নিয়ে চিন্তা করো, তাহলে অবশ্যই এমন সুযোগ পাবে যা তোমাকে টাকা আয়ের সুযোগ দেবে। বিপরীতে যদি কেউ সবসময় ভয় পায় এবং চিন্তিত থাকে, অসুস্থতা এবং ব্যর্থতা নিয়ে ভাবে, তাহলে এটাই তার জীবনের অংশ হয়ে যাবে। তাই সর্বদা ইতিবাচক ভাবো, তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করো। নেতিবাচক চিন্তাভাবনা চিরতরে ত্যাগ করো। অনুশীলন এবং পুনরাবৃত্তির মাধ্যমে তোমার মন কেবল ইতিবাচক জিনিসেই ভাববে এবং তুমি আগের চেয়ে বেশি সুখী ও সফল বোধ করবে। এই নিয়মটি খুবই সহজ। সফল মানুষ ঘুমায় আর জেগে ওঠে শুধু এই কথা ভেবে যে তারা কি চায়। প্রতিটি সফল ব্যক্তি দিনের প্রতিটি মিনিটে সেই জিনিসটি অর্জনের কথা ভাবে যা তারা চায়, আর সেই কারণেই তারা সবসময় এমন সিদ্ধান্ত নেয় যে তাদের লক্ষ্যে নিয়ে যায়। অষ্টম নিয়ম, কাঙ্ক্ষিত সম্পদে পৌঁছানোর 6টি উপায়। প্রথম নীতি, তুমি যে পরিমাণ টাকা পেতে চাও তা আলাদা করে রাখো। শুধু আমি ধনী হতে চাই বলা যথেষ্ট নয়। দ্বিতীয় সূত্র, এই টাকার বিনিময়ে তুমি কি পরিষেবা প্রদান করবে, অর্থাৎ তুমি কাজ দিতে প্রস্তুত, কিছু না দিয়ে কিছু পাওয়ার মতো আর কিছু নেই। তৃতীয় সূত্র, একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করো যতক্ষণ না তুমি সেই পরিমাণ টাকা চাও। চতুর্থ নীতি, একটি ভালো পরিকল্পনা তৈরি করো
যা তোমার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। অবিলম্বে সেই পরিকল্পনা শুরু করো। তুমি প্রস্তুত থাকো এবং তুমি কেমন হতে চাও নিজেকে সেইভাবেই দেখো। তুমি যে অবস্থায় থাকতে চাও নিজেকে সেই অবস্থায় দেখো। এই কথাগুলি বলার পর গুরু কিছুক্ষণ থামলেন এবং তারপর তিনি বলেন, যদি তুমি ওপর উল্লেখিত নিয়মগুলি অনুসরণ করো তাহলে তুমি ধনী এবং সফল হবে। কেউ তোমাকে একজন হতে বাধা দিতে পারবে না। সেই ব্যক্তি তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। এই তথ্যের জন্য সে সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং এই নিয়মগুলি তার জীবনে প্রয়োগ করার দৃঢ় সংকল্প নিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে তুমি অনেক কিছু শিখেছো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।